হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। এটি ম্যাথের প্র্যাকটিস সেট, সেট নাম্বার 7। ঠিক আছে, এর আগেও 6টি সেট আমার চ্যানেলে করানো আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আশা করছি ক্লাসগুলি তোমাদের খুব উপকারে আসবে। এখানে 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যেগুলি আপকামিং ডাব্লিউপিএসআই কনস্টেবল, কেপি কনস্টেবল সকল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই প্রতিটা প্রশ্ন অ্যাটেন্ড করবে। তোমরা কি করবে, ফার্স্টে ভিডিওটা পজ করবে, পজ করে নিজেরা করার চেষ্টা করবে। ঠিক আছে, তারপরে আবার রিজিউম করে দেখে নেবে যে আমি কীভাবে সলভ করছি। ঠিক আছে, আশা করছি তোমাদের অনেক উপকার হবে। বিভিন্ন টাইপের এখানে কোশ্চেন আছে। ঠিক আছে, অবশ্যই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। প্রতিটা কোশ্চেন একবার করে হলেও করার চেষ্টা করবে। ঠিক আছে, একটু স্পিডে দেখলেও অবশ্যই দেখবে। ঠিক আছে, একদম এক্সাম ওরিয়েন্টেড যে কোশ্চেন, যেমন লেভেলে কোশ্চেন আসবে তেমন লেভেলের কোশ্চেনই এখানে পিক করেছি। আশা করছি তোমাদের অনেক উপকার হবে। তাহলে চলো দ্রুত শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখো, ফার্স্ট কোশ্চেন কী আছে, যদি sec a প্লাস tan ইকুয়ালস টু 5 হয়, তাহলে tan এর মান কত? ঠিক আছে, আচ্ছা, এটা ত্রিকোণমিতির একটি অঙ্ক কীভাবে করবে দেখো। আমরা সকলে জানি tan স্কোয়ার থিটা, এই sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি 1। তাহলে আমি কী বলতে পারবো, sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a, ঠিক আছে, ইকুয়ালস টু কি 1। এখান থেকে কী বলতে পারবো, sec a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা, sec a প্লাস tan a ইন্টু sec a মাইনাস tan a ইকুয়ালস টু 1 বলতে পারবো। এবার sec a প্লাস tan এর ভ্যালু কত বলা আছে, এটার ভ্যালু কত বলা আছে 5। তাহলে sec a মাইনাস tan a এর ভ্যালু কত হয়ে যাবে 1/5, এদিকে 5টা ভাগ হয়ে যাবে। তাহলে sec a প্লাস tan এর ভ্যালু জানি, sec a মাইনাস tan এর ভ্যালু জানি। তার মানে কি, a প্লাস বির ভ্যালু জানি, ধরো a মাইনাস বির ভ্যালু জানি। ধরো এটা x, এটা y, আমাকে কিসের মান বের করতে হবে, tan এর মান বের করতে হবে, মানে এইটার মান, y এর মান বের করতে হবে, বা সরি b এর মান বের করতে হবে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, এখান থেকে এর মান কি হয়, x প্লাস y/2 হয়, আর এখান থেকে বির মান কি হয়, x মাইনাস y/2 হয়। এটা ডাইরেক্ট মনে রাখতে পারো চাইলে, বা অপনয়ন বা এলিমিনেশন যেভাবে কিছু করলেই হলো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, tan ইকুয়ালস টু কী হবে, a মাইনাস b/2, মানে 5 মাইনাস 1/5/2। তাহলে এটা সিম্পলিফাই করলে কত হয়, 525 মাইনাস 1, 24/2 ইন্টু 5। তাহলে এটা সিম্পলিফাই করলে কত হয়, 12/5। বুঝে গেল? তাহলে অপশান নাম্বার ডি হবে কারেক্ট। দেখো বুঝতে পারলে কিনা। এটা ডাইরেক্ট মনে রাখার চেষ্টা করবে যে a প্লাস বি ইকুয়ালস টু এক্স আর a মাইনাস বি ইকুয়ালস টু ওয়াই। এইভাবে যদি কোনো কিছু থাকে, তখন এর মান a প্লাস b/2 হয়, আর বির মান a মাইনাস b/2 হয়। ঠিক আছে, তাহলে এখানে আমাকে বির মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে tan ইকুয়ালস টু 5 মাইনাস 1/5 হোল ডিভাইডেড বাই 2। এটা সিম্পলিফাই করলে তোমার মান আসছে কত, 12/5। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, একজন দোকানদার তার পণ্যের চিহ্নিত মূল্যের উপর 10% ছাড় দিয়ে 20% লাভ করে। তাহলে পণ্যের ক্রয় মূল্য ও চিহ্নিত মূল্যের অনুপাত কত? তাহলে এখানে কি করতে হবে, কিচ্ছু না, কোনো সূত্র কোনো কিছু মাথায় প্রেশার মনে রাখার দরকার নেই। কি করতে হবে, সেলিং প্রাইস সমান করে দাও। ঠিক আছে, চিহ্নিত মূল্যের উপর 10% ছাড় দিচ্ছে, তাই তো? তাহলে মার্ক প্রাইসের উপর 10% ছাড় মানে কি, মার্ক প্রাইসের 90%। তাহলে এটা হয়ে গেল কি, একটা সেলিং প্রাইস, মার্ক প্রাইসের 90%। এই সেলিং প্রাইসটা কিসের সঙ্গে সমান করবো না, 20% লাভ করে। লাভ কিসের উপরে করে, কস্ট প্রাইসের উপরে। তাহলে কস্ট প্রাইসের 20% লাভ মানে কি 120% হয়ে গেল। তাহলে কস্ট প্রাইসের 120% ইকুয়ালস টু মার্ক প্রাইসের 90%। তাহলে এটাও একটা সেলিং প্রাইস, এটাও একটা সেলিং প্রাইস, সমান করে দিলাম। ঠিক আছে, এখান থেকে অনুপাত পেয়ে যাবো। ঠিক আছে, এখানে ক্রয় মূল্যের অনুপাত চেয়েছে, ক্রয় মূল্য সিপি আর চিহ্নিত মূল্য মার্ক প্রাইস, মানে সিপি বাই এমপির ভ্যালু বের করতে হবে আমাকে। ঠিক আছে, এটা সিম্পলিফাই করো, পার্সেন্টেজ কেটে গেলো, 0 0 কেটে গেলো, 3 3 9, 3 4 12। তাহলে সিপি বাই এমপি কত হবে, 3/4। ঠিক আছে, 3 এখানে আছে, 4টে পাশে ভাগ করে দিলাম, হয়ে গেল। তাহলে এই রেশিওটা কত হবে, 3/4। অপশন নাম্বার এ হবে কারেক্ট। বোঝা গেল? আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট, পরের কোশ্চেন কি আছে, একটি চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল 3168 সেমি স্কোয়ার, তাই তো, 3168 সেমি স্কোয়ার, এর উচ্চতা 48 সেমি, এর আয়তন কত? ঠিক আছে, তাহলে চোঙ একটা কি 3 ডাইমেনশনাল জ্যামিতিক ফিগার, তাই তো। আচ্ছা, এর পার্শ্বতলের ক্ষেত্রফল বলা আছে, তাহলে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি, 2πr, এটা হলো পরিধি, ইন্টু হাইট, এটা হয়ে গেল পার্শ্বতলের ক্ষেত্রফল। এটা কি ভূমির পরিধি 2πr, ভূমি তো সার্কুলার, তার সাথে উচ্চতা গুণ করে দিলে হয়ে যাবে পার্শ্বতলের ক্ষেত্রফল। ঠিক আছে, মনে থাকবে। তাই 3168। আর কি বলা আছে, উচ্চতা বলা আছে, এই কষ্ট কত বলা আছে, 48। ঠিক আছে, আমাকে বের করতে হবে কি, চোঙের আয়তন। চোঙের আয়তনের সূত্র কি, ভি কষ্ট কি হয়, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ক্ষেত্রফল মানে কি, এই বেসের ক্ষেত্রফল কত, বেসের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে বেসের বা ভূমির ক্ষেত্রফল কত হয়, πr²
এটা তো বৃত্তাকার ভূমি ইন্টু এইচ, ঠিক আছে। আচ্ছা, এবার এখান থেকে কী করতে হবে, আমাকে আয়তন বের করতে হবে। এইচ আমি জানি, আলটিমেটলি আমাকে আর বের করতে হবে, তাই না? তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু আর ইন্টু এইচ কত 48 ইকুয়ালস টু 3168। এটা সিম্পলিফাই করো, ঠিক আছে। 8 দিয়ে কাটো ফার্স্টে, 6 8 48, 8 দিয়ে কাটলে 2 16, 16 আর 15 31, তাই তো 156 না, 2 দিয়ে ওখানো 3 দিয়ে দিই, 3 8 24, 4 3 8 24, ঠিক আছে। 24 আর 7 31, তাই তো 76, 8 8 9 72, 4 48, 6 8 48, ঠিক আছে। আশা করছি ঠিক আছে। 6 দিয়ে কাটলে 6 ছক 36, 8 দিয়ে 38 39, 3 36, 6 ছক 36, 66, তাই তো। 22 দিয়ে 66 কাটলে কত 3, ঠিক আছে। তাহলে আর এর ভ্যালু কত হবে 3 ইন্টু এদিকে 7 আছে তলায় ভাগ, ওপাশে গুণ হয়ে যাবে, আর এদিকে 2 গুণ আছে এপাশে ভাগ হয়ে যাবে, মানে 21/2, ঠিক আছে। 21/2 এর ভ্যালু কত 10.5, ঠিক আছে। তাহলে আমি ওটা লিখবো না, আমার কাটাকুটি করতে অসুবিধা হবে। এবার আমাকে আয়তন বের করতে হবে, বসিয়ে দাও ডাইরেক্ট এখানে। ভি ইকুয়ালস টু পাই মানে কত 22/7, ঠিক আছে, ইন্টু আর কত 3 ইন্টু 7/2, আবার 3 ইন্টু 7/2, ঠিক আছে, ইন্টু এইচের ভ্যালু কত 48। এবার কাটাকুটি করো, এই 2 আর 2 4, তাই তো 4 দিয়ে কাটলে 48, 4 বারং 48, 12, ঠিক আছে। একটা সাত কাটা গেল, আলটিমেটলি কত হচ্ছে 22 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 12, এইটা হচ্ছে ভি এর ভ্যালু, বোঝা গেল। এইবার তোমাদের আমি এখানে একটা ট্রিক শিখিয়ে দিই, কি এই পরিমিতির অঙ্ক অনেক সময় অপশান দেখেও করা যায়, ঠিক আছে, ক্যালকুলেশন করা লাগে না। যদি আয়তন, পার্শ্বতলের ক্ষেত্রফল ইত্যাদি বার করতে দেয়, সেটা একটা জিনিস মাথায় রাখতে হবে। আর 2 নম্বর কি মাথায় রাখতে হবে, যে আমার এখানে যে প্রশ্নে যে ডাটাগুলো দেওয়া আছে, যে তথ্যগুলো দেওয়া আছে, সেগুলো পয়েন্টে আছে কিনা বা ফ্র্যাকশানে আছে কিনা, বা এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো পয়েন্টে আছে কিনা বা ফ্র্যাকশানে আছে কিনা, ঠিক আছে, বা দশমিকের পরে সমস্ত সংখ্যা নিয়েছি কিনা। ব্র্যাকেটে অনেক সময় দিয়ে দেয় না, যে 2 দশমিক সংখ্যা পর্যন্ত বিচার করুন বা মান নির্ণয় করুন, ঠিক আছে। ওই রকম যদি না থাকে তাহলে আমি কি করতে পারি এইসব অঙ্কের ক্ষেত্রে, দেখো এখানে 22 আছে মানে কি, এখানে 11 গুণ আছে, তাই তো, তাহলে উত্তরে অবশ্যই 11 মাল্টিপল হবে, ঠিক আছে। তাহলে আমি ডাইরেক্ট অপশান চেক করবো এর মধ্যে কোনটা 11 মাল্টিপল। 5 আর 4 9, 4 আর 2 6, 9 থেকে 6 বাদ দিলে 0 হয় না, সুতরাং এটা হবে না। তারপর 5 আর 4 9, 5 আর 4 9, 9 মাইনাস 9 0, এটা হতে পারে 11 মাল্টিপল। আর 5 আর 4 9, 6 আর 4 10, এটা হবে না। 6 আর 7, 7 8 9, ঠিক আছে। আর 6 আর 3 9, এটাও হতে পারে, ঠিক আছে। এইবার আমি কি দেখবো, ইউনিট ডিজিট দেখবো। প্রথমে কি করলাম, 11 মাল্টিপল বের করলাম। 11 মাল্টিপল কী করে নিশ্চয়ই জানো, কি করতে হয়, অপোজিট ডিজিটগুলো যোগ করতে হয়, করে তাদের বিয়োগফল 0 বা মানে 11 মাল্টিপল আসলেই হলো, ঠিক আছে, 0 বা 11 মাল্টিপল, ঠিক আছে, 11 গুণিতক। তাহলে এখানে দেখো 6 2 8 9, 6 3 9, এটাও 0 হয়ে যাচ্ছে। এবার আমি ইউনিট ডিজিট দেখবো, ইউনিট ডিজিট 2 3 দুগুণ 6, 3 6 18, লাস্টে 8, 27 56, 6 6 দুগুণ 12, 2, ইউনিট ডিজিট 2 আসবে। তাহলে অপশন নম্বর বি হবে না, অপশন নম্বর ডি হবে কারেক্ট, বোঝা গেল। সরি, আমার একটু ঠান্ডা লেগেছে বলে নাক টানতে হচ্ছে, সরি। যাই হোক, আশা করছি বুঝতে পেরেছো। 11 মাল্টিপল চেক করলাম, ইউনিট ডিজিট চেক করলাম। তারপরেও যদি তোমাদের হাতে টাইম থাকে বা মনে সন্দেহ থাকে, তখন কিন্তু চাইলে তোমরা গুণ করেও দেখতে পারো। গুণ করতে বেশি টাইম লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না। কীভাবে গুণ করবো, 3 থেকে 9, 7 নং 63, 63 সাথে 12 গুণ করবো, তাই তো। 3 বারং 36, 6 হাতে 3, 6 বারং 72, 73 74 75 হয়ে গেল। এর সাথে 22 গুণ করতে হবে, এর সাথে আগে 2 গুণ করে নাও। 6 দুগুণ 12, 2 হাতে 1, 75 দুগুণ 150, 151, এর সাথে 11 গুণ করতে হবে। 11 গুণ করা হলে কী করে গুণ করে, 2 2 এর 1 3, 5 আর 1 6, 5 আর 1 6 আর 1, মানে 16632, এটা আছে অপশান ডি, হ্যাঁ এটাই আছে। তাহলে তোমাদের আমি সমস্ত রকম দেখিয়ে দিলাম। তোমরা যখন দেখবে পরীক্ষার হলে বেশি সময় নেই, দ্রুত করতে হচ্ছে, তোমরা এই 11 মাল্টিপল আর ইউনিট ডিজিট দেখে এগিয়ে যেতে পারো, ঠিক আছে। তোমাদের ক্যালকুলেশন করতে এখানে টাইম বেঁচে যাবে, বুঝে গেল। নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন কী আছে, একটি এ বি সি ত্রিভুজে বিসি কোণের অন্তদ্বিখণ্ডক, ঠিক আছে, আমি আগে ত্রিভুজটা আঁকি। এ বি সি, এ বি সি ত্রিভুজের বিসি কোণের অন্তদ্বিখণ্ডক, ঠিক আছে, মানে বি কোণের অন্তঃখণ্ডক, ঠিক আছে, মানে এটা আর এটা সমান, অন্তঃখণ্ডক মানে, ঠিক আছে। আর সি কোণের অন্তঃখণ্ডক, অন্তঃখণ্ডক মানে কি বোঝায়, এটা আর এটা সমান, ঠিক আছে। আচ্ছা, ও বিন্দুতে মিলিত হয়, তাহলে এটা হলো ও বিন্দুতে মিলিত হয়। যদি কোণ বিএসি 72 ডিগ্রি হয়, কোণ বিএসি এইটা যদি 72 ডিগ্রি হয়, তাহলে কোণ বিওসি কত, এইটার ভ্যালু বের করতে হবে, ঠিক আছে, বুঝা গেল। মনে রাখবে যে কোণের অন্তঃসমদ্বিখণ্ডক মিলিত হয় যে বিন্দুতে, তাকে কি বলা হয়, ইনসেন্টার বলা হয়, ঠিক আছে, বা অন্তঃকোণ বলা হয়।
তাহলে এই অন্তঃকোণ আর তার এই বিপরীত যে শীর্ষকোণ আছে এর মধ্যে একটা সম্পর্ক আছে, ঠিক আছে। কি সম্পর্কটা লিখে দিই আমি, কোণ এ ইকুয়ালস টু, সরি দাঁড়াও, কোণ বিওসি ইকুয়ালস টু 90 প্লাস কোণ a/2, ঠিক আছে। এটারও রিলেশন মনে রাখবে। তাহলে আমাকে কোণ বিওসি বের করতে হবে, তাহলে 90 প্লাস a/2 মানে কত, 72/2, ঠিক আছে। এটা মানে কত, 36, তাহলে 90 প্লাস 36, এটা যোগ করলে কত হবে, 9 3 12, 120 আর 6 126, বোঝা গেল। এই সূত্রটা কিন্তু মুখস্থ রাখবে, ঠিক আছে। যদি কোণের অন্তঃসমাদ্বিখণ্ডক কোনো একটা বিন্দুতে ছেদ করে, তাহলে এই কোণ তার এই বিপরীত যে শীর্ষবিন্দু আছে তার মধ্যে রিলেশন এইটা, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু অঙ্ক এর থেকে আসতে পারে, ঠিক আছে। অবশ্যই খাতায় নোট করে নেবে। নেক্সট কোয়েশ্চেন, পরপর দুটি ছাড় 9% ও 17% সমতুল্য শতকরা ছাড় কত, ঠিক আছে, ছাড় কত। যাই হোক, তোমরা যে সূত্র জানো, কি সূত্র ইউজ করে, x প্লাস ওয়াই প্লাস xy/100, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কত হবে, -9 মাইনাস 17, মাইনাস মাইনাসে প্লাস 9 ইন্টু 17/100, ঠিক আছে। তাহলে 17 আর 9 কত হয়, 26, তাহলে -26 প্লাস 9 17 কত হয়, 153, তাহলে 153/100 মানে কত, 1.53, তাহলে -26 প্লাস 1.53, এটা ক্যালকুলেশন করলে কত হবে, -26 2 বাদ দিলে হয় -24, তাই তো। তাহলে -24.47, ঠিক আছে। 2 তো টোটাল বাদ দিলে হবে না, 1.53 বাদ দিতে হবে, তাহলে বাদ বাকিটা যুক্ত করে দিলাম, বোঝা গেল। তাহলে কত হবে অ্যান্সার, অপশন নাম্বার ডি, বোঝা গেল। আশা করছি বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন কী আছে, এ প্লাস বি প্লাস সির ভ্যালু দেওয়া আছে, এ স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে, এর ভ্যালু বার করতে হবে, ঠিক আছে। আমি বলেছি এর থেকে কিন্তু অঙ্ক আসার সম্ভাবনা প্রবল, ঠিক আছে। এর 3টে কি 4টে সূত্র আছে, অবশ্যই যেন মুখস্থ থাকে, ঠিক আছে। তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর সূত্র কি মনে রাখবে। এখানে কোনটা কাজে লাগাবো, এখানে এ বি বিসি আর সি এর ভ্যালু কিন্তু নেই, ঠিক আছে। এ বি বিসি আর সি এর ভ্যালুটা দেওয়া নেই, সুতরাং যে সূত্রে এটা নেই সেটা কাজে লাগাবো, ঠিক আছে। তাহলে এর সূত্র কী হবে, এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে, এখানে বাই 2 হবে, ঠিক আছে। আচ্ছা, বাই 2 যদি হয় তাহলে এখানে কি হবে, 3 টাইমস, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হবে, ঠিক আছে, মাইনাস, থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখো, মাইনাস এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এইটা হবে সূত্র এর, বোঝা গেল। এর মান বসিয়ে দাও, এ প্লাস বি প্লাস সি মানে কত, 12, 12/2 মানে কত, 6, ইন্টু 3 ইন্টু এটা কত, 50, মাইনাস 12 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা কত হবে, 150 মাইনাস 144, তাহলে 150 মাইনাস 144 মানে কত, 6, তাহলে 6 ইন্টু 6 ইকুয়ালস টু 36, তাহলে 36 হবে অ্যান্সার, বোঝা গেল। এর যে 4টে সূত্র আছে অবশ্যই মুখস্থ করে রাখবে, পরীক্ষায় কিন্তু এর থেকে অঙ্ক আসার সম্ভাবনা প্রবল, বোঝা গেল। নেক্সট, রাজু একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 1 ঘন্টা 24 মিনিটে। যদি সে 4 কিমি/ঘন্টা বেগে দূরত্বের 2/3 এবং বাকি দূরত্ব 5 কিমি/ঘন্টা বেগে যান, তাহলে তার গড় গতিবেগ কত। তাহলে এখানে নির্দিষ্ট দূরত্ব এত সময় অতিক্রম করে, তাই তো। এই যে সময় অতিক্রম করে দূরত্বটা, এটা কিন্তু কোনো কাজে লাগবে না, ঠিক আছে। যদি সে 4 কিমি/ঘন্টা বেগে দূরত্বের 2/3 এবং বাকি দূরত্ব এত কিমি/ঘন্টা বেগে যান, তাহলে তার গড়। আচ্ছা বলো, গড় গতিবেগ মানে কি, বেগ ইকুয়ালস টু, গড় গতিবেগ মানে কি, টোটাল দূরত্ব বাই টোটাল টাইম, এইটা হলো আমার সূত্র, ঠিক আছে। এবার আমি যদি ধরে নিই যে টোটাল দূরত্ব আমি যদি ধরে নিই 3D, তাহলে এই 4 কিমি/ঘন্টা বেগে গেছে দূরত্বের 2/3, তাহলে এর 2/3 মানে কি, 2D ডিস্টেন্স গেছে 4 কিমি/ঘন্টা বেগে। আর বাকি দূরত্ব গেছে কত, 5 কিলোমিটার/ঘন্টা বেগে, মানে বাকি দূরত্ব মানে কত, 1D বা শুধু ডি। টোটাল দূরত্ব ধরে নিলাম 3D, তার মধ্যে 2/3, 2/3 মানে কি, 2/3, 3D 2/3 মানে কি 2D, আর বাকি অংশ 5 কিলোমিটার/ঘন্টা গেছে। তাহলে এবারে গড় বেগ বের করে দিলে হয়ে গেল। তাহলে ভি ইকুয়ালস টু, টোটাল দূরত্ব মানে কত, 3D, 4 কিলোমিটার/ঘন্টা বেগে গেছে কত, 2D দূরত্ব, 2D/4, আর 5 কিলোমিটার/ঘন্টা বেগে গেছে কত, শুধু ডি দূরত্ব। ব্যাস হয়ে গেল, এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে, ডি তো কেটেই যাবে। আলটিমেটলি এখানে কি থাকবে, 3, আর এখানে কত হবে, 2/4 মানে 1/2 প্লাস 1/5, ডি তো ওপর নিচে কেটেই যাবে। এটা সিম্পলিফাই করলেই হয়ে যাবে। তাহলে 3 এটা করলে কত হবে, 5 আর 2 7/10, তাই তো, মানে 30/7, 30/7 মানে কত, 4 7 28, 2 4 পূর্ণ 2/7, অপশন নাম্বার এ হবে কারেক্ট, বোঝা গেল। খুব সহজ অঙ্ক, এই অঙ্কটা কিন্তু বিভিন্নভাবে আসতে পারে, ঠিক আছে। আমি এখানে 2/3 এবং বাকি অংশ এইভাবে দিয়েছি, কিন্তু পরীক্ষায় কিন্তু অনেক রকমভাবে অনেক রেশিওতে আসতে পারে, ঠিক আছে।
প্রসেসটা মনে রাখো, খুব একটা কঠিন কিছু না, আশা হচ্ছে বুঝতে পারছো, খুব সহজ প্রসিডিওরে করছি, কোনো সূত্র মনে রাখতে হবে না, বেশি মাথায় চাপ নিতে হবে না, ঠিক আছে। যাই হোক, নেক্সট কোশ্চেন। 31টি সংখ্যার গড় 48, এর মধ্যে প্রথম 16টি সংখ্যার গড় 38, শেষ 16টি সংখ্যার গড় 58, মাঝের সংখ্যাটি বাদ দিলে অবশিষ্ট সংখ্যার গড় কত হবে, ঠিক আছে। এই অঙ্কটা তোমাদের ফার্স্টে দেখে মনে হতে পারে খুব কঠিন ক্যালকুলেটিভ অঙ্ক, ঠিক আছে, কিন্তু কিচ্ছুই না, একদম সহজ। দেখো, 31টা সংখ্যার গড় 48 মানে আমি কি ধরে নেবো, এর মানেটা কি বোঝায় বলো, গড়ের মানে তোমরা কি বোঝো? যার ভ্যালু যতই হোক, যখনই গড় 48 হয়ে যাবে ধরে নেবো যে 31টা ইন্ডিভিজুয়ালি সবকটা 48 48 48 48 এরকম ধরে নেবো, তাই না? আচ্ছা, এবার দেখো প্রথম 16টি, তাহলে মনে করো এখানে 31 জন দাঁড়িয়ে আছে, এখান থেকে প্রথম 16, এখান থেকে নেক্সট 16, ঠিক আছে। তাহলে প্রথম 16টি সংখ্যার গড় 38, তাহলে প্রথম 16টি সংখ্যা গড় 38 মানে কি, প্রথম 16টি প্রতিটা 38 করে ধরে নেবো সবসময়, তাই তো? আমি কি বলেছি, গড় মানে ধরে নিতে হবে যে প্রতিটা 38, তাহলে প্রতিটার থেকে কত করে কম, 48 থেকে 38 কত কম, 10 কম, তাহলে 16 থেকে 10 মানে প্রতিটা 10 করে কম হচ্ছে, তাহলে 16টা 16 ইন্টু 10 160 কমে যাচ্ছে টোটাল থেকে। সিমিলারলি পরেরটার ক্ষেত্রে দেখো, 16টি সংখ্যার গড় হলো 58, আগে ছিল 48, এখন হয়ে গেছে 58, বাড়ছে কত, 10 বাড়ছে, তাহলে 16টা বা 16 জন বা 16টি সংখ্যা 10 করে বাড়াচ্ছে, ঠিক আছে। আমি কি বলেছি, গড় মানে কি ধরে নিতে হবে যে প্রতিটি 58 করে, তাহলে 16টাই 10 করে বাড়াচ্ছে মানে কি এখানে 160 কমছে আর এখানে 160 বাড়ছে টোটালের থেকে, তাহলে আলটিমেটলি এটা ব্যালেন্স হয়ে গিয়ে 0 হয়ে যাচ্ছে না, তার মানে আমি বলতে পারবো না যে 16 নম্বর সংখ্যাটা অবভিয়াসলি 48। দেখো বুঝতে পারলে কিনা, 16 নম্বর সংখ্যাটা দু ক্ষেত্রে ইউজ হয়েছে, এক্ষেত্রে ইউজ হচ্ছে, এক্ষেত্রে ইউজ হচ্ছে, যার জন্য কোনো এফেক্ট হচ্ছে না, কোনো সমস্যা হচ্ছে না। কেন? কারণ এদিকেও আর এদিকেও দুদিকে হিসাব করেও ব্যালেন্স করে দিচ্ছে, শূন্য করে দিচ্ছে, সুতরাং আমি বলতে পারবো যে 16 নম্বর সংখ্যাটা হলো 48, বোঝা গেল, মানে মাঝের সংখ্যাটা, ঠিক আছে। মানে এদিকে 15টা আছে, মাঝখানে 16 নম্বর সংখ্যা, এদিকে 15টা আছে, ঠিক আছে। এবার বলেছি কি, মাঝের সংখ্যা বাদ দিলে অবশিষ্ট সংখ্যার গড় কত হবে, তাহলে 31টি সংখ্যার গড় কত, 48 মানে কি, আমি কি বললাম যে প্রতিটি সংখ্যা 48 48 ধরে নেবো, তার থেকে যদি একটা 48 বাদও দিই, আমি তুলে নিই, একটা 48 আমি তুলে নিলাম মাঝখান থেকে বা যেখান থেকে হোক, একটা যদি 48 তুলেও নিই, বাদ বাকি যারা তাদের গড়ও 48ই হবে, কারণ 30টি সংখ্যা আছে, প্রতিটাই তো এখন 48 48 48, তাহলে তাদের গড়ও 48 হবে, ঠিক আছে। দেখো বুঝতে পারলে কিনা, তাহলে অপশান কি হবে, 48, অপশান নম্বর ডি হবে কারেক্ট, বোঝা গেল। তোমরা যদি এটা গুণ করে করতে যাও একটু ক্যালকুলেটিভ হয়ে যাবে, কিন্তু হবে, ঠিক আছে, সবভাবে হবে। যে ক্যালকুলেশন করতে পারবে দ্রুত সে অবশ্যই করবে, যে এর কনসেপ্ট যার ক্লিয়ার সে দ্রুত করতে পারবে, ঠিক আছে। এই কনসেপ্টের উপরে তোমাদের কাজ করতে হবে, ঠিক আছে। ক্যালকুলেশনের সময় এখন নেই যে প্রচুর ক্যালকুলেশন করে গেলাম, করতে হবে ক্যালকুলেশন, যেখানে দরকার সেখানে অবশ্যই করতে হবে, যেখানে কনসেপ্ট দরকার সেখানে কনসেপ্টের কাজ করতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো, পরের অঙ্ক কি বলা আছে, এক ব্যক্তি 2160 টাকায় দুটি ফ্যান ক্রয় করেন, ঠিক আছে। একটি ফ্যান 15% লাভে ও অন্য আরেকটি 9% ক্ষতিতে বিক্রয় করেন, পুরো লেনদেনে তার কোনো লাভ বা ক্ষতি হয়নি, ঠিক আছে। প্রতিটি ফ্যানের ক্রয় মূল্য কত, তাহলে আমি যদি ধরে নিই দুটি ফ্যান F1 আর F2, ফ্যান F1 আর ফ্যান হলো F2, তাহলে এদের একসাথে ক্রয় মূল্য কত বলা আছে, 2160 টাকা, ঠিক আছে, বোঝা গেল এই পর্যন্ত। এখন 15% লাভ ও অন্যটি 9% ক্ষতি করে কোনো লাভ বা ক্ষতি হয়নি, তাই তো। তার মানে এরকম একটা জিনিস হয়তো হতে পারে, F1 এর 115%, ঠিক আছে, মনে করো প্রথম প্যান্টটাই 15% লাভ করেছে, তাহলে 15% লাভ মানে কত, সেলিং প্রাইস 115%, ঠিক আছে, প্লাস F2 এর 9% ক্ষতি মানে কত, সেলিং প্রাইস F2 এর 91%, তাই তো। F1 এর 115% প্লাস F2 এর 91%, এটা হয়ে গেল কি টোটাল বিক্রয় মূল্য। কোনো লাভ আর ক্ষতি না হওয়া মানে কি বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য হবে, তাই তো। আর ক্রয় মূল্য কী ছিল, F1 প্লাস F2, এখান থেকে F1 প্লাস F2 করে দাও। দেখো বুঝতে পারলে কিনা, এটা টোটাল বিক্রয় মূল্য ইকুয়ালস টু টোটাল ক্রয় মূল্য করে দিলাম, তার মানে তো কোনো লাভ বা ক্ষতি হয়নি, তাহলে এটা ব্যালেন্স করে দিলে হয়ে গেল। পার্সেন্টেজ যদি তুলি তাহলে ওপাশে কী হয়ে যাবে, এখানে পার্সেন্টেজ মানে কত, 100 দিয়ে ভাগ, ওপাশে গেলে 100 দিয়ে গুণ হয়ে যাবে, তাই তো। তার মানে পার্সেন্টেজ তুললে এপাশে 100 দিয়ে গুণ হয়ে যাবে, ঠিক আছে। এবার সিম্পলিফাই করো, এখানে F1 115 আছে, তাহলে 100 F1 যদি এপাশে আনি এটা কত হবে, 15 F1, ঠিক আছে, ইকুয়ালস টু এপাশে 100 F2 আছে, এপাশে 91 F2 গেলে কত হবে, 9 F2, মানে 15 F1 ইকুয়ালস টু 9 F2। তাহলে এটা কাটাকুটি করলে 3 3 9, 3 5 15, তাই তো। তাহলে F1 বাই F2, এই কস্ট প্রাইসটার ভ্যালু কত হবে, 3/5, ঠিক আছে। এটা হলো রেশিও, ক্রয় মূল্যের রেশিও। তাহলে টোটাল ক্রয় মূল্য কত, 8, তাহলে 8 ইউনিটের ভ্যালু কত, 2160 টাকা, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 2160/8, কাটাকুটি করলে কত হবে, 8 2 16,
16 আর 5 21 56 27টা 56 270, তার মানে একই ইউনিটের ভ্যালু কত 270। তাহলে বলা আছে কি প্রতিটি ফ্যানের ক্রয় মূল্য কত। তাহলে একটা হবে 3 ইন্টু 270, একটা হবে 5 ইন্টু 270। 3 ইন্টু 270 করলে কত হয় 27 দুগুণে 54, 3 27 81, তাই তো, মানে 810। আর এটা কত করলে কত হবে 1350, তাই তো, মানে 1350। তাহলে দুইটার ক্রয় মূল্য কত হবে 810 আর 1350। এখানে আমার হচ্ছে অপশানটা দেওয়া একটু ভুল হয়ে গেছে আমার, ঠিক আছে। যাই হোক, এইটা হবে সঠিক অ্যান্সার। তোমাদের কত অ্যান্সার আসে তোমরা একটু দেখো, আমার কোনো ভুল হলো কি না। মনে হচ্ছে তো ভুল হয়নি, 810 আর 1350ই হবে, ঠিক আছে। হয় আমার হয়তো লেখার সময় ভুল হয়ে গেছে, বা কোশ্চেনটা হয়তো ওরা ভুল দিয়েছিল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন। এ 5 দিনে একটি কাজের 1/3 সম্পন্ন করে, তারপর বি তাকে সাহায্য করে এবং তারা একত্রে 6 দিনের মধ্যে অবশিষ্ট কাজ শেষ করে। বি একাই কত দিনে পুরো কাজটি সম্পন্ন করবে, ঠিক আছে। খুব সহজ অঙ্ক, চলো কীভাবে করো দেখা যাক। তাহলে এ 5 দিনে একটি কাজের 1/3 করে, তাহলে 1/3 5 দিনে মানে কত, এক অংশ কত দিনে করে 3 5 15, 15 দিনে। তাহলে এ করে এক অংশ 15 দিনে, ঠিক আছে। সিমিলারলি তারপর বি তাকে সাহায্য করে, তারা একত্রে 6 দিনের মধ্যে অবশিষ্ট কাজ করে। তাহলে 1/3 হয়ে গেছে, অবশিষ্ট আছে কত অংশ 2/3। তাহলে 2/3 6 দিনের মধ্যে করে কারা, এ প্লাস বি, তাই তো। তাহলে এখান থেকে আমি একদিনের মধ্যে কতটা করে পেয়ে যাবো, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 এ পাশে গুণ করে দিলে 9। তাহলে এ প্লাস বি একত্রে 9 দিনে কাজটা শেষ করতে পারে। তাহলে টোটাল কাজ কত, এদের এলসিএম 45। তাহলে এ করে 3 এফিসিয়েন্সিতে এবং দুজনে মিলে করে 5 এফিসিয়েন্সিতে, তাই তো। 5 9 45 আর 3 15 45। এবার 5-এর মধ্যে এর এফিসিয়েন্সিও আছে, বি এর এফিসিয়েন্সিও আছে। এর এফিসিয়েন্সি 3, তাহলে অবভিয়াসলি বি এর এফিসিয়েন্সি কত 2, ঠিক আছে। এবার কি বলেছে বি একাই পুরো কাজটা কদিনে করবে, টোটাল কাজ কত 45 ইউনিট, বি এর এফিসিয়েন্সি কত 2, তাই 2 দিয়ে ভাগ করে দিলাম 22.5 দিনে, ঠিক আছে। 22 দুগুণে 44 আর এটা, ঠিক আছে, 22.5 দিন, বোঝা গেল। আশা করছি বুঝতে পারছো, সহজ কোশ্চেন ছিল। নেক্সট, 30 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে রামের থেকে অমিতের 2 ঘন্টা বেশি সময় লাগে। অমিত তার গতিবেগ দ্বিগুণ করলে সে রামের চেয়ে 1 ঘন্টা সময় কম নেবে যদি রাম তার গতিবেগ পরিবর্তন না করে, ঠিক আছে। অমিতের প্রকৃত গতিবেগ কত, ঠিক আছে। যেমনভাবে যা আছে সেইভাবে লেখো, ফটাফট হয়ে যাবে। তাহলে যেটা দেওয়া আছে ফটাফট লিখে নাও। 30 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে রামের থেকে অমিতের 2 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে সময় লাগে কার বেশি, অমিতের। আচ্ছা, আর তোমরা নিশ্চয়ই জানো সময়ের সূত্র কি, বেগ বাই দূরত্ব বাই বেগ। বেগ কষ্ট কি, অতিক্রম দূরত্ব বাই সময়। তাহলে সময়ের সূত্র কি, দূরত্ব বাই বেগ, তাই তো। তাহলে এখানে সময় কার বেশি লাগছে, অমিতের, তাই তো। তাহলে 30 কিলোমিটার অমিতের টাইম লাগবে মাইনাস 30 কিলোমিটার রামের টাইম লাগবে, তাই তো। রামের থেকে অমিতের 2 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে কি, এটা একটা রিলেশন দেওয়া আছে। আর একটা রিলেশন কি বলেছে, অমিত তার গতিবেগ দ্বিগুণ করলে সে রামের চেয়ে 1 ঘন্টা সময় কম নেবে। তাহলে এখন কি রামের বেশি সময় লাগছে, তাই তো। যদি কি বলা আছে, রাম তার গতিবেগ পরিবর্তন না করে, তাহলে এখন সে রামের চেয়ে 1 ঘন্টা কম সময় নেবে, তাহলে রামের বেশি সময় লাগছে। তাহলে 30 কিলোমিটার রাম মাইনাস অমিত তার গতিবেগ দ্বিগুণ করেছে, তাই তো। তাহলে অমিতের গতিবেগ আগে ধরে নিয়েছিলাম এ, এখন ধরে নিলাম কত 2a, ঠিক আছে। তাহলে এই সম্পর্কটা কত বলেছে, সময়টা কত 1 ঘন্টা, ঠিক আছে। তাহলে এই দুটো রিলেশন পেলাম এখান থেকে। আমাকে কিসের মান বের করতে হবে, অমিতের প্রকৃত গতিবেগ, মানে এর ভ্যালু বার করতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আর এলিমিনেট করলে হয়ে যাবে। এখানে -30/r আছে, এখানে +30/r আছে। তাহলে এই দুটো সমীকরণ যদি যোগ করে দিই, ঠিক আছে, যদি এটা 1 নম্বর সমীকরণ হয়, এটা যদি 2 নম্বর সমীকরণ হয়, তাহলে 1 + 2 যদি করে দিই, খুব সহজেই আর বাদ চলে যাবে, তাই না। তাহলে এটা প্লাস এটা যখন আমি করব তখন কি হবে, -30/r +30/r কেটে যাবে। আলটিমেটলি কি থাকবে, 30/a -30/2a ইকুয়ালস টু 2 + 1 3, ঠিক আছে। তাহলে এটা সিম্পলিফাই করলে কত হবে, এটা 30/a, এটা 30/2a, তাহলে এটা বিয়োগ করলে কত হবে 30/2a, মানে 1-এর থেকে হাফ বাদ দিলে কত হয়, 30/এটারে যদি আমি 1 মনে করি তাহলে 1 - হাফ, তাই তো। তাহলে 30/2a ইকুয়ালস টু 3। তাহলে এখান থেকে এর ভ্যালু বের করতে হবে, 3 দিয়ে কাটলে 10, 10কে 2 দিয়ে কাটলে 5, তাহলে এর ভ্যালু কত 5। তাহলে 5 কিলোমিটার/ঘন্টা অমিতের প্রকৃত বেগ। অপশন নাম্বার সি হবে কারেক্ট। সিমিলারলি এখানে যদি বলতো রামের প্রকৃত বেগ কত হবে, এর মানটা এখানে বসিয়ে দিয়ে আর এর ভ্যালু পেয়ে যেতাম, তাই না। সহজ অঙ্ক। নেক্সট, দুটি সংখ্যার মধ্যে পার্থক্য 760, যদি একটি সংখ্যার 12% অন্যটির 20%-এর সমান হয় তাহলে বড় সংখ্যাটি কত। খুব সহজ অঙ্ক। তাহলে x - y বা x ডিফারেন্স y কত 760, একটির 12%, তাহলে x এর 12%, পার্সেন্টটা দিলাম না কারণ কাটাকুটি যাবে, তো অন্যটির 20% মানে ওয়াইয়ের 20%, পার্সেন্ট যদি দিও বা কাটাকুটি যাবে, ঠিক আছে। 2 দিয়ে কাটলে 4 দিয়ে কাটো, 4 5 20, 4 দিয়ে কাটো 3, তাহলে x/y ভ্যালুটা কত হবে 5/3, ঠিক আছে। তাহলে এদের ডিফারেন্স কত 2 ইউনিট,
তাহলে 2 ইউনিটের ভ্যালু কত? 760। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 38 দুগুণে 36, তাই তো? তার মানে 380। 2 ইউনিটের ভ্যালু 760 হলে কত হবে? 1 ইউনিটের ভ্যালু 380। এবার কী বের করতে বলেছে? তাহলে বড় সংখ্যাটি নির্ণয় করো। তাহলে বড় সংখ্যাটি কত? 5। তাহলে 5 ইন্টু 380, তাই তো? 380 ইন্টু 5, 0 5 8 40, 0 হাতে 4, 3 5 15 আর 4 19, তাহলে 1900। অপশান নাম্বার বি হবে কারেক্ট। বোঝা গেল? সহজ কোশ্চেন একদম। নেক্সট দেখো পরের কোশ্চেনটা কী বলা আছে? 2 3 এবং 4 দ্বারা বিভাজ্য সমস্ত 2 অঙ্কের সংখ্যার যোগফল নির্ণয় করো। ঠিক আছে, খুব ভালো ইন্টারেস্টিং অঙ্ক। 2 3 এবং 4 দ্বারা বিভাজ্য সমস্ত 2 অঙ্কের সংখ্যা, তাই তো? তাহলে আগে যোগফল নির্ণয় করার আগে সমস্ত 2 অঙ্কের সংখ্যা নির্ণয় করো। 2 অঙ্কের সংখ্যা মানে কত? 11 থেকে শুরু 99 পর্যন্ত, তাই তো? আচ্ছা, এবার 2 3 এবং 4 দ্বারা বিভাজ্য মানে কি? এদের লসাগু বের করতে হবে। এদের লসাগু দ্বারা বিভাজ্য। এদের লসাগু কত? 12, তাই তো? 3 4 12, হ্যাঁ। তাহলে 12 দ্বারা বিভাজ্য সবথেকে ক্ষুদ্রতম 2 অঙ্কের সংখ্যা কত? অবভিয়াসলি 12। তারপরে 2 ইন্টু 12 মানে 12 দুগুণে 24, তারপর 3 12 36, 3 ইন্টু 12। এরকম করতে করতে কত দূর যাবে? 8 12 96, 9 12 108, তার মানে 8 12 96, 8 ইন্টু 12 এই পর্যন্ত যাবে। তাহলে এই সংখ্যাগুলো যোগ করতে হবে। তাহলে 12 প্লাস 2 ইন্টু 12 প্লাস 3 ইন্টু 12 প্লাস ডট 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 8 ইন্টু 12, এই সংখ্যাগুলো যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে 12 কমন নিলাম। 12 কমন নিলে কত থাকবে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 8। ঠিক আছে, তাহলে 12 ইন্টু, তাহলে 1 থেকে 8 পর্যন্ত সংখ্যার যোগফল কত? n ইন্টু n প্লাস 1/2, তাই তো? তাহলে 8 ইন্টু 8 প্লাস 1 মানে কত? 9/2। ঠিক আছে, এটা সিম্পলিফাই করো। 2 দিয়ে কাটো, 4 2 8, তাহলে 4 12 48 ইন্টু 9, তাহলে 48 ইন্টু 9 করলে হয়ে যাবে 8 9 72, 2 হাতে 7, 4 9 36 আর 7 43, তাহলে হয়ে গেল 432। অপশন নাম্বার সি হবে কারেক্ট। হয়ে গেল? একদম সহজ কোশ্চেন। নেক্সট পরের কোশ্চেন কি আছে দেখো। পরের কোশ্চেন বলা আছে একটি 13 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2। ঠিক আছে, তাহলে মিল্ক ইস টু ওয়াটার কত? 3:2। 13 লিটারের একটা মিশ্রণ। ঠিক আছে, আচ্ছা, যদি এর 3 লিটার মিশ্রণের পরিবর্তে 3 লিটার দুধ মেশানো হয়, মানে এর থেকে 3 লিটার তুলে নেওয়া হলো। একটা মিশ্রণ ছিল, তার থেকে 3 লিটার তুলে নেওয়া হলো, নিয়ে তার পরিবর্তে 3 লিটার দুধ মেশানো হলো। ঠিক আছে, 3 লিটার তুলে নেওয়া হলো, তুলে এর পরিবর্তে আবার কী হলো? 3 লিটার দুধ মেশানো হলো, মিল্ক। তাহলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? এখন মিল্ক ইস টু ওয়াটার কত হবে? ঠিক আছে, তাহলে আমি যদি সিম্পলি ভাবি 13 লিটার ছিল, তার থেকে 3 লিটার মিশ্রণ তুলে নেওয়া হলো, তাই তো? তাহলে আছে কত এখন? 10 লিটার, তাই তো? তাহলে 3 লিটার তুলে নেওয়ার পরেও তো অনুপাতটা 3:2 থাকবে, তাই না? মিল্ক আর ওয়াটারের অনুপাত। তাহলে 3:2 অনুপাতে আছে মানে কত? টোটাল কত? 5। তাহলে 5 ইউনিটের ভ্যালু 10 লিটার মানে কত? 1 ইউনিটের ভ্যালু 2 লিটার। মানে কি বলতে পারবো? 6 লিটার মিল্ক আছে আর 4 লিটার ওয়াটার আছে, মানে 3 লিটার মিশ্রণ তুলে নেওয়ার পর। ঠিক আছে, 4 লিটার ওয়াটার আছে। এখন কি করা হলো? 3 লিটার দুধ মেশানো হলো, তাই তো? তাহলে 6 লিটারের জায়গায় আরও 3 লিটার মেশানো হলো, তাহলে দুধ হয়ে গেল কত? 9 লিটার। কিন্তু জল তো আর মেশানো হয়নি, জল তো 4 লিটারই আছে। ঠিক আছে, টোটাল আবার 13 লিটারই হয়ে গেল। আগে 13, 3 তুলে আবার 3 মেশালো, আবার 13 হয়ে গেল। তাহলে এখন মিল্ক ইস টু ওয়াটার কত হবে? 9:4। বুঝা গেল? তাহলে অপশন নাম্বার ডি হবে কারেক্ট। সহজ ছিল একদম। ঠিক আছে, নেক্সট বার্ষিক 20% সুদে 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা অর্থে সুদ বার্ষিক চক্রবৃদ্ধির তুলনায় অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হলে সুদ হিসাবে 482 টাকা বেশি পাওয়া যায়। ঠিক আছে, বিনিয়োগকৃত অর্থ কত? দেখো বোঝা গেল না কি বললাম, আরেকবার বলছি। বার্ষিক 20% সুদে 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা হয়েছে কিছু অর্থ। ঠিক আছে, ধরো পি হলো প্রিন্সিপাল, 20% সুদে 2 বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্টটা দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার কি বলেছে? বার্ষিক চক্রবৃদ্ধির তুলনায় অর্ধবার্ষিক চক্রবৃদ্ধির সুদ হলে 482 টাকা বেশি পাওয়া যেত। ঠিক আছে, তার মানে যদি শুধু বার্ষিক চক্রবৃদ্ধি সুদ দিত তাহলে যে টাকা পেত, আর যদি এখন হাফ মাস মানে 6 মাস অন্তর যদি চক্রবৃদ্ধি হয়, সেই হিসাবে ক্যালকুলেট করলে ডিফারেন্স কত হবে? 482 টাকা। ঠিক আছে, তাহলে প্রিন্সিপাল কত কত অ্যামাউন্ট দেওয়া হয়েছিল সেটা বার করতে হবে। বোঝা গেল? করো, কীভাবে করবে? তাহলে এখানে প্রথমে 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ কত হবে সেটা কি করে বার করবে? x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 ওইভাবে বের করতে পারো। ঠিক আছে, তাহলে 20 প্লাস 20, এটা 2 বছরের জন্য, যখন ইয়ারলি তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট হবে। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ইন্টু 100, মানে 20 ইন্টু 20 বাই 100। এটা করলে দেখো কত পার্সেন্ট হয়? এত পার্সেন্ট। 20 20 40, আর এটা 0 0 কেটে গেলে 4, মানে 44% হবে। ঠিক আছে, তাহলে 44% কখন হবে? যখন বার্ষিক চক্রবৃদ্ধি সুদ হবে। ঠিক আছে, আর যখন অর্ধবার্ষিক হবে তখন কীভাবে বের করবে?
বছরে 20% মানে কত? হাফ ইয়ারলি করলে কত হবে? 6 মাস অন্তর করলে কত হবে? 20/2, ঠিক আছে? তার মানে 10% হারে হবে। তাহলে 2 বছরে এরকম 6 মাস কত আসবে? 4 বার আসবে। 10% ফ্র্যাকশনাল ভ্যালু কত? 1/10, তাই তো? তাহলে 10 থেকে 11 হচ্ছে প্রথম বছরে, দ্বিতীয় বছরে সেম 10 থেকে 11, তাহলে 4 বছরে 10⁴ থেকে 11⁴ হবে। এটা হবে প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্টের রেশিও, ঠিক আছে? তাহলে 10⁴ মানে কত? 1 2 3 4, আর 11⁴ মানে কত? 11 কিউব কত? 1331, তার সাথে আবার 11 গুণ, তাই তো? তার মানে 1 3 আর 4, 3 আর 3 6, 3 আর 4 1, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল কি? অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদে 2 বছরের প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও। তাহলে সুদ কত? প্রিন্সিপালটাতে অ্যামাউন্টের থেকে প্রিন্সিপাল বাদ দিলে সুদ হয়ে যাবে, ঠিক আছে? মানে 4641। তাহলে এই 10,000-এর উপরে এত সুদ, তাহলে সুদের হারটা কত পেয়ে যাব? 41 ইন্টু 100, তাই তো? পার্সেন্ট। 0 কাটা, দুটো শূন্য দিয়ে ভাগ করলে কত হবে? 46.41%। তাহলে এটা হলো অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদের 2 বছরের সুদের হার, ঠিক আছে? টোটাল সুদ, সরি, সুদের হার না, টোটাল সুদ। আর প্রথমে পাবো 44%, আর অর্ধবার্ষিক হলে কত পাবো? 46.41%। তাহলে এই গ্যাপটা কত? 46 থেকে 44 বাদ দিলে কত হবে? 2.41%। এই গ্যাপ প্রিন্সিপালের 2.41% গ্যাপ হচ্ছে। এইটার ভ্যালু কত বলা আছে? 482 টাকা। বোঝা গেল? তাহলে এখান থেকে প্রিন্সিপালের ভ্যালু বের করলে 100%-এর ভ্যালু বের করলে হয়ে যাবে। তাহলে 482/2.41 ইন্টু 100, ঠিক আছে? তাহলে দশমিকের জন্য এখানে দুটো শূন্য বসিয়ে দিলাম। আর এটা কত দিয়ে কাটবে? ডাইরেক্ট 2 দিয়ে কেটে যাবে, তাই না? 2 একে 2, 24 গুণ 48। তাহলে 2-এর পরে 4টে শূন্য মানে 20,000। তাহলে অপশান নাম্বার ইয়ে হবে কারেক্ট। বোঝা গেল? সহজ কোশ্চেন, খুব একটা কঠিন দেয়নি। কঠিন চাইলে দিতে পারতো। কখন দিতে পারতো? যদি 20%টা অন্য কোনো পার্সেন্টেজ দিয়ে দিত, কোনো ফ্র্যাকশনাল পার্সেন্টেজ দিয়ে দিত, তখন কিন্তু সমস্যা হয়ে যেত, ঠিক আছে? সহজেই দিয়েছে যাতে সহজে ক্যালকুলেশন করা যায়। মেন কি? প্রসেস জানতে হয়, প্রসেস না জানলে কিন্তু পারবে না, ঠিক আছে? নেক্সট কোশ্চেন। একটি নৌকা স্রোতের বিপরীতে 1 কিমি দূরত্ব আধা ঘন্টায় এবং স্রোতের দিকে 3 কিমি দূরত্ব 30 মিনিট অতিক্রম করে, তাহলে স্থির জলে 8 কিমি যেতে কত সময় লাগবে? সহজ অঙ্ক। তাহলে আমি যদি ধরে নিই নৌকার বেগ ভি আর স্রোতের বেগ হলো ইউ, ঠিক আছে? তাহলে স্রোতের বিপরীতে মানে কি? আপেক্ষিক বেগ কী হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে, তাই তো? ভি মাইনাস ইউ, এটা হয়ে যাবে আপেক্ষিক বেগ। 1 কিলোমিটার যেতে আধা ঘন্টা সময় লাগে। আধা ঘন্টা মানে কত? হাফ ঘন্টা। বোঝা গেল? বেগ ইকুয়ালস টু কি? অতিক্রান্ত দূরত্ব বাই টাইম। সবসময় এই সূত্রটা কাজে লাগাতে হবে। তাহলে স্রোতের বিপরীতে মানে কি? আপেক্ষিক বেগ বিয়োগ হয়ে যাবে, তাই তো? যখন স্রোতের পক্ষে হবে বা স্রোতের দিকে হবে তখন আপেক্ষিক বেগ যোগ হয়ে যাবে। তাহলে ভি মাইনাস ইউ, এটা কী করে পাবো? টোটাল দূরত্ব 1 কিলোমিটার, আর আধা ঘন্টা মানে কত? হাফ ঘন্টা। তাহলে ভি মাইনাস ইউ ইকুয়ালস টু কত? 2। এটা একটা রিলেশন পেয়ে গেলাম। আর এটা কি বলা আছে? স্রোতের দিকে। স্রোতের দিকে মানে কি কত? ভি প্লাস ইউ। 3 কিমি যেতে 30 মিনিট, 3 কিমি দূরত্ব 30 মিনিট অতিক্রম করে। 30 মিনিট মানেও সেম হাফ ঘন্টা। হাফ দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এটা মানে কত? 6। তাহলে ভি প্লাস ইউ 6, ভি মাইনাস ইউ কত? 8, 2। কী বার করতে হবে? স্থির জলে 8 কিমি যেতে নৌকার কত সময় লাগবে? মানে 8 বাই স্থির জলে নৌকার বেগ কত বললাম? ভি। তাহলে 8/ভি বের করতে হবে, তাই তো? তাহলে এখান থেকে ভির ভ্যালু কী করে বের করবো? ওই প্রথমেই 2 নম্বর না 3 নম্বর অঙ্কেই বলে দিয়েছি। এ প্লাস বি আর এ মাইনাস বি যদি দেওয়া থাকে, তাহলে এর ভ্যালু বা প্রথমটার ভ্যালু কী করে বের করবো? এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, তাই তো? তাহলে ভি কষ্ট কত? 2 + 6/2, মানে 8/2 মানে কত? 4। ভির ভ্যালু কত? 4। ইউ এর ভ্যালু কত হবে? এই দুটো বিয়োগ করে দেবো। 6 থেকে 2 বাদ দিলে কত হয়? 4। 4/2 মানে 2, ঠিক আছে? তাহলে ভি এর ভ্যালু 4, ইউ এর ভ্যালু 2। বুঝে গেল? আচ্ছা, আমার দরকার ভি এর মান। তাহলে 8/ভি, ভি মানে কত? 4 মানে 2, ঠিক আছে? তাহলে আলটিমেটলি কত সময় লাগবে? 2 ঘন্টা লাগবে। বোঝা গেল? সহজ কোশ্চেন ছিল। নেক্সট। এখানে একটা ত্রিকোণমিতির অঙ্ক আছে। খুবই সহজ অঙ্ক দিয়েছে, একটুও কঠিন করে দেয়নি, চাইলে দেওয়া যেত। যাই হোক, এখান থেকে কী লিখতে পারবে? সাইন এ বাই কস ইকস টু কি জানো তোমরা? ট্যান ইকস টু কি? সাইন বাই কস। তাহলে সাইন বাই কস ইকল টু 3/4। তাহলে অনুপাতটা বের করে নাও। সাইন ইকস বাই 3 ইকস টু কস এ বাই 4। তাহলে যেখানে যেখানে সাইন থাকবে সেখানে 3 বসিয়ে দেবে, যেখানে কস থাকবে সেখানে 4 বসিয়ে দেবে, অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? তাহলে বসিয়ে দাও। কস এ 4 সাইন এ 3 বাই কস এ 4 সাইন এ 3, মানে 1/7 হবে অ্যান্সার। অপশন নাম্বার সি। বুঝে গেল? সহজ অঙ্ক একদম। আগে একদিন এটা আরও ডিটেলসে এক্সপ্লেনেশন করে দিয়েছিলাম, দেখবো অন্য একটা প্র্যাকটিস সেটে, ঠিক আছে? যদি এখানে +1 থাকতো বাই চান্স, তখন কিন্তু আর এটা হতো না। কেন হতো না? অন্য একটা অঙ্কে এক্সপ্লেনেশন করা আছে, ঠিক আছে? নেক্সট। আচ্ছা, তারপর দেখো, এক ব্যক্তি তার আয়ের 8% সঞ্চয় করে, ঠিক আছে? তার আয় 16% বেড়ে যায়, কিন্তু তার সঞ্চয় একই থাকে। তাহলে তার ব্যয় কত বৃদ্ধি পেয়েছে? তাহলে তার প্রথমে আয় ধরে নিলাম 100 টাকা বা 100। তার
আয়ের 8% সঞ্চয় করে, তাহলে এটা ইনকাম, এটা এক্সপেন্ডিচার, ঠিক আছে, আর এটা সেভিংস। তাহলে 92 টাকা খরচ করে, 8 টাকা সঞ্চয় করে, ঠিক আছে। এখন আয় 16% বেড়ে যায়, তাহলে এটা 16% বেড়ে গেল, তাহলে কত হয়ে গেল 116। কিন্তু তার সঞ্চয় একই থাকে, সেভিংস সে 8 টাকাই করে, তাহলে তার ব্যয় কত বৃদ্ধি পেয়েছে? তাহলে 116 থেকে 8 বাদ দিলে কত হয়? 108। তাহলে আগে 92 টাকা ব্যয় করতো, এখন 108 টাকা ব্যয় করে, তাহলে কত বাড়লো? এদিকে 8 এদিকে 8, মানে 16 টাকা বাড়লো। কত টাকায়? 92 টাকায়। তাহলে 16/92 ইন্টু 100%, এটা করলে হয়ে গেল। 2 দিয়ে কাটলে 8 দুগুণে 16, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 46 দুগুণে 92, তাই তো? 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 2 দিয়ে কাটলে 43 দুগুণে 46, 400/43%। এটা সিম্পলিফাই করতে হবে, ঠিক আছে। কীভাবে করা যায়? 20% হলে হয়ে যাবে 460, 20 থেকে একটু কম হবে, 15 থেকে বেশি হবে, তাই না? 15 ইন্টু 23 করলে কত হয়? 15 20 300, 3 15 45, 345, তাই তো? তার মানে 15 থেকে বেশি, 20 থেকে কম, তাহলে অবভিয়াসলি অপশন নাম্বার ডি হবে কারেক্ট। 15%-এর থেকে বেশি হবে এবং 20%-এর থেকে কম হবে, ঠিক আছে, এটার ভ্যালু। 20% হলে তো 460 হয়ে যেত, ঠিক আছে। 20% তো হবে না, 23%, 423%, এই সরি 423% বলছি কেন, 400-কে 23 দিয়ে ভাগ করো, দেখবে 17.3%ই হবে, ঠিক আছে। এর এর যদি 2 গুণ হতো তাহলে 46 হতো, কিন্তু এখানে তো 460 হতো, ঠিক আছে। এগুলো অপশান থেকে করা যায় যদি তোমাদের ক্যালকুলেশন পাওয়ারটা ঠিকঠাক থাকে। দেখো পরের কোশ্চেন কী বলা আছে, মণি একটি কাজ 7 দিনে শেষ করতে পারে এবং অনিল একই কাজ 6 দিনে শেষ করতে পারে। সম্পূর্ণ কাজের জন্য ধার্য মজুরি 360 টাকা। যদি তারা কাজটি সম্পূর্ণ করতে একই সাথে কাজ করে তাহলে মণির উপার্জন কত? একদম সহজ অঙ্ক। কী করে করতে হয়? এই যে মজুরিটা সেটা কী অনুপাতে ভাগ হয়? সেটা তাদের এফিসিয়েন্সির অনুপাতে ভাগ হয়, ঠিক আছে। যেহেতু তারা একই সঙ্গে কাজ করেছে বা একই দিন ধরে কাজ করেছে, যেহেতু একই দিন ধরে কাজ করেছে, ওদের এফিসিয়েন্সি অনুপাতে ভাগ হবে, ঠিক আছে। তাহলে ওদের এফিসিয়েন্সি কত? মণি একটি কাজ 7 দিনে করতে পারে আর অনিল একটি কাজ 6 দিনে করতে পারে, তাহলে কি এফিসিয়েন্সিটা উল্টে যাবে, তাই না? তবে আমি ওকে দেখিয়ে দিই, তাহলে টোটাল কাজ যদি 42 হয় তাহলে এর এফিসিয়েন্সি কত হবে? 6 7 42, আর এর এফিসিয়েন্সি 7। তাহলে মনির এফিসিয়েন্সি 6 আর অনিলের এফিসিয়েন্সি 7, ঠিক আছে। তাহলে এই অনুপাতে ভাগ হয়ে যাবে 6:m:a, 6:7, এই এফিসিয়েন্সি অনুপাতে ভাগ হয়ে যাবে, যেহেতু তারা একই সঙ্গে কাজ করেছে, ঠিক আছে। তাহলে টোটাল ভ্যালু কত? 13, তাই তো? তাহলে 13-র ভ্যালু 390 টাকা, তাহলে একের ভ্যালু 3 × 39, 30 টাকা। তাহলে এ পাবে 180 আর এ পাবে 3 × 7 = 210 টাকা। তাহলে কী বলেছে? মনির উপার্জন কত? তাহলে কত হবে? 180 টাকা। বুঝে গেল? সহজ অঙ্ক। নেক্সট, 3 বছর আগে একটি শহরের জনসংখ্যা ছিল 2,50,000, তাই তো? প্রতি বছর যথাক্রমে এটি 3%, 4% ও 6% বৃদ্ধি পায়, তাহলে শহরে বর্তমান জনসংখ্যা কত? তাহলে এইসব অঙ্কগুলো শুধু ক্যালকুলেশনের অঙ্ক, আর কিছু না। 3% বৃদ্ধি পেয়ে কত হবে? 103/100। তারপরের বছর 4% বৃদ্ধি পেয়ে কত হবে? 104/100। তারপরের বছর 6% বৃদ্ধি পেয়ে কত হবে? গুণ 106/100। এবার কাটাকুটি করতে হবে, দুটো শূন্য, 25 দিয়ে কাটলে 4 25 100, 4 দিয়ে এটা কাটা যাবে, 4 2 8, 9 10, 2 24, 4 ছক 24, তাহলে 103, 26 আর 106। ইউনিট ডিজিট কত আসবে? 6 ছক 36, 3 18, 8। দেখো সবকটা ইউনিট ডিজিট 8 আছে, ঠিক আছে। এইবার কি লাগাবো? ডিজিট সাম কাজে লাগাবো, ঠিক আছে। এর ডিজিট সাম কত? 3 আর 1 4 গুণ, এর ডিজিট সাম কত? 6 আর 2 8 গুণ, এর ডিজিট সাম কত? 7, ঠিক আছে। 4 8 32, 32 মানে ডিজিট সাম কত? 5, 5-এর সাথে 7 গুণ, তাই তো? মানে 5 7 35, তাই তো? 35 মানে কত? আবার ডিজিট সাম 8, তাহলে অ্যান্সারের যে ডিজিট সাম 8 হবে। দেখো কোনটার ডিজিট সাম 8। এখানে দেখো শুধু প্রথম ডিজিটগুলো আলাদা, সবকটা ডিজিট সমান, তাই তো? তাহলে এরগুলোর আগে ডিজিট সাম করে নিই। 8 আর 8 16, 16 আর 6 22, 22 আর 3 22, 23 24 25, 25 আর 8, ঠিক আছে। 25 আর 8 কত? 33। তাহলে 33 মানে ডিজিট সাম কত? 6 তো হয়েই গেল, আমার দরকার কত? 8, তার মানে আর 2 যোগ করতে হবে, তাই তো? তার মানে অপশন নাম্বার বি হবে কারেক্ট। বুঝা গেল? যেহেতু এখানে একটু বেশি ক্যালকুলেটিভ, সুতরাং অপশানটা এমনভাবে দিয়েছে যাতে ডিজিট সাম করে করা যায়, তাই না? আশা করছি এটাই উত্তর হবে। তোমরা চাইলে ক্রস চেক করেও দেখতে পারো, ঠিক আছে। আর ডিজিট সাম তো আর অন্য কিছুর সঙ্গে মিলছে না, ডিজিট সাম এর সাথেও মিলবে না, এর সাথেও মিলবে না, এর সাথেও মিলবে না, তাহলে এটাই হবে, ডেফিনেটলি এটাই হবে, এটা ছাড়া কোনো অপশানও নেই। তোমরা অবশ্যই ডিজিট সাম শিখে রাখবে, ঠিক আছে। ডিজিট সামের কনসেপ্ট কিন্তু অঙ্কে কাজে লাগাতেই হবে, তাহলে অনেক সময় বেঁচে যাবে। যারা না পারো, আমার একটা ক্যালকুলেশনের ভিডিও আছে, চাইলে দেখতে পারো যদি তোমরা পারো। দেখো পরের অঙ্ক কী আছে। কুণাল একটি বস্তু কেনেন এবং সেটিকে 15% ক্ষতিতে বিক্রি করেছেন। যদি তিনি বস্তুটি 18% কম দামে কিনতেন,
এবং সেটিকে 180 টাকা অধিক দামে বিক্রয় করতেন, তাহলে তার 30% লাভ হতো। বস্তুটির ক্রয় মূল্য কত? যতদূর মনে হচ্ছে এটা 180 হবে না, ঠিক আছে, এটা 108 হবে। এটা হবে 108, ঠিক আছে। মনে হচ্ছে 108 হবে, বোঝা গেল? এটা 108 হবে, এটা একটু কারেকশন করে নিও। তাহলে কী বলা আছে? কুণাল একটি বস্তু কেনেন, সেটিকে 15% ক্ষতিতে বিক্রয় করেছেন, তাই তো? তাহলে সিপি যদি 100 টাকা হয়, বস্তুটার অরিজিনাল সিপি, তাহলে 15% ক্ষতি মানে কত? সেলিং প্রাইস কত? 85 টাকা। বোঝা গেল এই পর্যন্ত? যদি বস্তুটি 18% কম দামে কিনতেন, তাহলে 100 থেকে 18 কম বাদ দাও, কত হয়? 82। তাহলে যদি 82 টাকায় কিনতো, তাহলে 108 টাকা অধিক দামে বিক্রয় করলে তার 30% লাভ হতো। তাহলে 108 টাকা অধিক দামে বিক্রয় করলে, এটা যদি আমি পরে বিচার করি, আগে যদি বলি যে 82 টাকায় 30% লাভ হলে সেলিং প্রাইস কত হয় বলো? 82 টাকায় কিনেছে, তার 30% লাভ, তার মানে এখন সেলিং প্রাইস কত হবে? 82 ইন্টু 130/100, এইটা হয়ে যাবে এখন সেলিং প্রাইস 30% লাভে। তাহলে এই সেলিং প্রাইসটা 30% লাভ হয়, তাকে কত দামে বিক্রি করতে হয়েছে? বেশি দামে, 108 টাকা বেশি দামে বিক্রি করতে হয়েছে, তাই তো? তাহলে আগে বিক্রি করতো কত টাকায়? 85 টাকায়। এখন বিক্রি করছে কত টাকায়? এত টাকায়। যদিও কোনো টাকা না, এগুলো একটা একক বা এক্স বা ইউনিট ধরে নিতে পারো। যাই হোক, আগের কস্ট প্রাইস 100 টাকা, সেলিং প্রাইস 85 টাকা, বা 100 ইউনিট 85 ইউনিট, সেখান থেকে 82 ইউনিট হলো, তার 30% লাভ করে সেলিং প্রাইস হলো এখন কত? এটা সেলিং প্রাইস 1 হলো, এটা হলো সেলিং প্রাইস 2। তাহলে এখন সেলিং প্রাইস 2 কত হলো? 82 ইউনিটের উপরে 30% লাভ, ঠিক আছে, এত ইউনিট। তাহলে সেলিং প্রাইসের ডিফারেন্স কত হচ্ছে? এটা -85, এইটা হয়ে যাচ্ছে কি সেলিং প্রাইসের ডিফারেন্স। তাহলে এই ডিফারেন্সটা কত? 108 টাকা। 108 টাকা, এটা কিন্তু এক্সাক্ট ভ্যালু, হ্যাঁ, এটা কিন্তু টাকা, এটা কিন্তু এক্সাক্ট ভ্যালু। আর এইগুলো যেগুলো, এগুলো কিন্তু সব অনুপাতের সাইডে, এপাশে সব অনুপাত, দেখছো না? 100 × 85, 82, ঠিক আছে, বা এত ইউনিট মনে করে নেবে যে এত ইউনিট। তাহলে এত ইউনিটের ভ্যালু 108 টাকা হলে আমাকে কী বের করতে হবে? বস্তুটির ক্রয় মূল্য। আমাকে আলটিমেটলি 100 ইউনিট বা 100 ইউনিটের ভ্যালু বের করতে হবে, বুঝা গেল? তাহলে এটা সিম্পলিফাই করো ফটাফট। 0 0 কাটা, 82 এখানে কত? ইন্টু 13, তো ঠিক আছে, এটা 10 দিয়ে গুণ করলে 850/10, এত ইউনিটের ভ্যালু 108 টাকা। এটা সিম্পলিফাই করলে কত হবে? 13 দুগুণ 26, 6 হাতে 2, 8 13 কত? 104, 8 13 104, আর হলো হাতে 2, তাই তো? 106, মানে 1066 - 850, ঠিক আছে, /10, তাই তো? এটার ভ্যালু কত? 108। তাহলে 10 যদি ওপাশে গুণ করে দিই, তাহলে 1066 থেকে 850 বাদ দিলে কত থাকে বলো? 6, 5 আর 1 6, 8 আর 2 216। 216 ইউনিটের ভ্যালু কত? 10 ওপাশে গুণ করে দিলে 1080। 216 ইউনিটের ভ্যালু এত। 100-এর ভ্যালু কত বের করলে হয়ে যাবে? তাহলে 1080/216 × 100। আমাকে বের করতে হবে কি? কস্ট প্রাইস মানে 100 ইউনিটের ভ্যালু, ঠিক আছে, 216। তাহলে এটা দেখো কত দিয়ে কাটে? 5 20 100, আর 5 80, এটা ডাইরেক্ট 5 দিয়ে কেটে যাবে, ঠিক আছে। তাহলে 5 × 100, 500, ঠিক আছে। তাহলে কস্ট প্রাইস কত হবে? 500 টাকা। বোঝা গেল? আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন। 1 বছরের চক্রবৃদ্ধি ত্রৈমাসিকে বার্ষিক 40% হারে 40,000 টাকা চক্রবৃদ্ধি সুদ কত? ঠিক আছে, ত্রৈমাসিক মানে কি? 3 মাস অন্তর, তাই তো? তাহলে 40% বার্ষিক হারে মানে কি? 12 মাসে 40%, তাই তো? তাহলে 1 মাসে কত? 40/12, ত্রৈমাসিক মানে কি? × 3, তাই তো? তাহলে 3 দিয়ে কাটলে 3 4 12, 4 দিয়ে কাটলে 10। তার মানে ত্রৈমাসিক হারে সুদের পার্সেন্টেজ কত হবে? 10%। কী বলেছে? 1 বছরে। তাহলে 3 মাস অন্তর মানে কি? 1 বছরে কটা 3 মাস আসবে? এরকম 4টে 3 মাস আসবে, 3 4 12 তো, ঠিক আছে। তাহলে 10,000 টাকার ফ্র্যাকশন, 10%-এর ফ্র্যাকশন কত? 1/10, 1/10। তাহলে 10 থেকে 11 হবে। প্রিন্সিপাল যদি 10 থেকে, তার থেকে 1 টাকা সুদ হবে। 10% ইন্টারেস্ট মানে কত? 10 টাকা 1 টাকা সুদ। তার প্রিন্সিপাল যদি 10 থাকে, অ্যামাউন্ট কত হবে? 1 টাকা বেশি হবে, 11 হবে, ঠিক আছে। তাহলে 10 থেকে 11 হবে, এটা প্রথম 3 মাসে, বোঝা গেল? এরকম 1 বছর কটা 3 মাস আসবে? 4টে 3 মাস আসবে, তাহলে 2^4 করে দিতে হবে। এটা হলো কি? প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্ট। প্রিন্সিপাল আর অ্যামাউন্টের অনুপাত পাওয়া গেল, বোঝা গেল? তাহলে এটা করলে কত হবে? 1 4টে 0, আর 11^4 মানে কত? 11 কিউব কত বললাম? 1331, তার সাথে আবার 11 গুণ, তাই তো? তাহলে 1 3 আর 1 6, দাঁড়াও, ইস টু 1 3 আর 1 4, 3 আর 3 6, 3 আর 4 1, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এবার কি বলা আছে? যে টাকার পরিমাণ বলে দিয়েছে, সুদের পরিমাণ বের করতে হবে। তাহলে এই গ্যাপটাই হলো সুদ। অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বাদ দিলেই সুদ পেয়ে যাব, ঠিক আছে। তাহলে গ্যাপটা কত? 4641। তাহলে এখানে 10,000-এর ভ্যালু কত? 40,000, তাই তো? 10,000-এর ভ্যালু 40,000, প্রিন্সিপালটা দেওয়া আছে এত টাকা, তাহলে এর 4 গুণ, তাই তো? তাহলে এরও 4 গুণ হবে।
তাহলে 4 একে 4, 4 4 16, 6 হাতে 1, 4 4 24, 1 25, 5 হাতে 2, 4 4 16, 17 18। তাহলে হবে অ্যান্সার কত? 18, 5 6 4, অপশন নাম্বার ডি। বোঝা গেল? চক্রবৃদ্ধি সুদের অঙ্ক এইভাবে করলে দ্রুত হয়ে যাবে। অন্যভাবে যদি করতে চাও সূত্র টুত্র বসিয়ে, তাহলে কিন্তু দেরি হয়ে যাবে। সবসময় রেশিও মেথড শিখতে হবে। হ্যাঁ, রেশিও মেথডে ম্যাক্সিমাম অঙ্ক হয়ে যায়। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। একটি সামন্তরিকের সন্নিহিত বাহুগুলি 10 সেমি ও 15 সেমি। তাহলে সামন্তরিক একটা ছবি আঁকা যাক। এটা হলো সামন্তরিক। সন্নিহিত বাহু মনে করো এটা 10, এটা 15, ঠিক আছে, পাশাপাশি। সন্নিহিত মানে পাশাপাশি। ছোট বাহু দুটির মধ্যে দূরত্ব 6 সেমি। ছোট বাহু দুটির মধ্যে দূরত্ব মানে এটা থেকে এটার মধ্যে যে ডিস্টেন্স মানে কি? লম্ব ডিস্টেন্স, ঠিক আছে। এর মধ্যে এই ডিস্টেন্সটা ছোট বাহু দুটির মধ্যে দূরত্ব, এটাও 10 হলে এটাও 10 হবে। সামন্তরিকের সংজ্ঞা নিশ্চয়ই জানো, পরিমিতি 2 ডাইমেনশন আমি তোমাদের করিয়ে দিয়েছি। তাহলে এই ডিস্টেন্সটা কত? 6 সেমি। বলেছে দীর্ঘ বাহু দুটির মধ্যে দূরত্ব কত, মানে এই দুটোর মধ্যে দূরত্ব বের করতে হবে। একদম সহজ। কীভাবে করতে হয়? ক্ষেত্রফলের সূত্র। তাহলে সামন্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের কষ্ট কী হবে? যে কোনো একটি সমান বাহুর দৈর্ঘ্য, ধরো 15, তাহলে যে কোনো একটি সমান বাহুর দৈর্ঘ্য এবং সেই বাহু দুটোর মধ্যে উচ্চতা, বাহুর দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। মনে থাকবে? এটা হলো ক্ষেত্রফলের সূত্র। তাহলে আমি দুদিক থেকে ক্ষেত্রফল বের করব। তাহলে ছোট বাহুর দৈর্ঘ্য 10, তাহলে 10 ইন্টু তাদের মধ্যে উচ্চতা কত? 6। এটাও একটা ক্ষেত্রফল। আবার অন্য দিক থেকে যদি ক্ষেত্রফল বের করি, বড় বাহুর দৈর্ঘ্য কত? 15, তাদের মধ্যে উচ্চতা কত সেটা আমি জানি না, সেটা আমাকে বার করতে হবে। তাহলে আমি দুদিক থেকেই ক্ষেত্রফলের সূত্র বের করলাম, সমান করে দিলাম, ঠিক আছে। আমি দেখবে পরিমিতির একটি রিসেন্ট ক্লাস নিয়েছি 2 ডাইমেনশন ফিগারের উপরে। সামুদ্রিক কি একটা 2 ডাইমেনশন ফিগার, সেখানে আমি সব ডিটেলসে করিয়ে দিয়েছি, চাইলে দেখে নিতে পারো, তোমাদের অনেক হেল্প হবে। তাহলে এটা কত? 60। তাহলে 60/15 মানে কত? 4। তাহলে এই ইকুয়ালস টু কত? 4। বুঝে গেল? তাহলে অপশন নাম্বার বি হবে কারেক্ট। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন। একটি ট্রেন 54 কিমি/ঘন্টা বেগে 225 মিটার লম্বা একটি ব্রিজকে 25 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটি তার দৈর্ঘ্যের দ্বিগুণ দৈর্ঘ্য বিশিষ্ট অপর একটি ট্রেন 22 সেকেন্ড অতিক্রম করে যদি তারা পরস্পরের বিপরীতে যায়, ঠিক আছে। পরস্পরের বিপরীতে যাওয়া মানে কি? পরস্পরের বিপরীতে মানে ওদের যে আপেক্ষিক বেগ সেটা সবসময় যোগ হয়ে যায়, ঠিক আছে। তাহলে অপর ট্রেনের বেগ কত, ঠিক আছে। তাহলে একটার বেগ দেওয়া আছে, আরেকটার বেগ বার করতে হবে, ঠিক আছে। আর একটা ডেটা কী দেওয়া আছে? 225 মিটার লম্বা একটি ব্রিজকে 25 সেকেন্ড অতিক্রম করে। তাহলে একটা ব্রিজ অতিক্রম করা মানে কি? একটা ব্রিজ মনে করো, এটা একটা ব্রিজ অতিক্রম করা মানে কি? ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, প্লাস ট্রেনটা যখন এখান থেকে মুখটা ওর বেরিয়ে যাবে, মুখটা তো পাস হতে তো সময় লাগবে। ধরো ট্রেনটা এত লম্বা, তার মানে ব্রিজটা পুরো অতিক্রম করা মানে কি? ব্রিজেও দৈর্ঘ্য অতিক্রম করবে, নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। যখন লাস্ট বগিটা এটা ছাড়িয়ে যাবে তখনই তো বলবো যে ব্রিজটা পার হয়েছে। তার মানে ব্রিজের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য টোটালটা অতিক্রম করে, তাই তো। তাহলে যদি ধরে নিই যে ট্রেনের দৈর্ঘ্য এল, তাহলে এল প্লাস 225 এই দূরত্ব অতিক্রম করতে কত বেগে অতিক্রম করে? এটা হলো আচ্ছা 54 কিমি/ঘন্টা। এটাকে মিটার/সেকেন্ড করে নাও। 54 ইন্টু 5/18, ঠিক আছে। কিলোমিটার/ঘন্টা থেকে মিটার/সেকেন্ডে যেতে 5/18 দিয়ে গুণ করতে হয়। আর সিমিলারলি মিটার/সেকেন্ড থেকে কিলোমিটার/ঘন্টা গেলে 18/5 দিয়ে গুণ করতে হয়। তাহলে এটাকে করে নাও 18 আর 3 8 54, 3 5 15, মানে 15 মিটার/সেকেন্ড বেগ, তাই তো। তাহলে এই হলো টোটাল ডিস্টেন্স বাই বেগ ইকুয়ালস টু সময়। সেই সময়টা কত? 25 সেকেন্ড, ঠিক আছে। এই একটা রিলেশন পেলাম। আর এটা কী বলেছে? ট্রেনটি তার দ্বিগুণ দৈর্ঘ্য বিশিষ্ট অপর একটি ট্রেন 22 সেকেন্ড অতিক্রম করে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য প্লাস তার দ্বিগুণ দৈর্ঘ্য বিশিষ্ট অপর একটি ট্রেন 22 সেকেন্ড অতিক্রম করে, ঠিক আছে। যদি তারা পরস্পরের বিপরীত দিকে যায়, মানে একটা এদিকে গেলে একটা এদিকে যাচ্ছে, এক্ষেত্রে কি হয়? আপেক্ষিক বেগ যোগ হয়, ঠিক আছে। তাহলে এর আপেক্ষিক বেগ, এর বেগ কত বের করলাম? 15 মিটার/সেকেন্ড, প্লাস বিপরীত দিকে যাচ্ছে মানে কি? এর বিপরীত দিকে যদি ভি হয়, তাহলে আপেক্ষিক বেগ কত হয়ে যাবে? 15 প্লাস ভি, তাই তো। এইটা কত বলেছে? কত সেকেন্ড? 22 সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমাকে কিসের মান বের করতে হবে? ভি এর মান বের করতে হবে। শুধু এল এর মানটা জানলেই হয়ে যাবে, এখান থেকে এল এর মান বের করে নেওয়া হয়ে যাবে। তাহলে এল প্লাস 225, 25 ইন্টু 15 করলে কত হয়? 25 ইন্টু 16 করলে কত হয় বলো? 400। তাহলে 25 ইন্টু 15 করলে 400 থেকে 25 কম, মানে 375, ঠিক আছে। তাহলে এবার বিয়োগ করে দাও। এল ইকুয়ালস টু 375 মাইনাস 225, তাই তো, মানে 50 আর 100, তাই তো। 200 থেকে 300, 50 আর 25 75, ঠিক আছে। তাহলে এল এর ভ্যালু কত? 150 মিটার, বুঝে গেল। তাহলে এখানে কি আছে? 1L প্লাস 2L মানে 3L, তাই তো। তাহলে 3 ইন্টু 150 বাই 15 প্লাস ভি ইকুয়ালস টু কত? 22, বুঝে গেল। আমাকে কিসের ভ্যালু বের করতে হবে? ভির ভ্যালু বের করতে হবে। তাহলে এটা করলে কত হয়? 22 দিয়ে তো কাটবে না, যাই হোক 3 × 45, 450, 450 বাই 22, তাই তো। 22 দিয়ে এদিকে যদি ভাগ করে দিই ইকুয়ালস টু কত হবে? 15 প্লাস ভি, ঠিক আছে। আচ্ছা 450/22, এটা একটু সিম্পলিফাই করি, একটু মুছে দিই আমি, না এত করা যাচ্ছে না। এখানে একটু মুছে দিলাম। হ্যাঁ, কী করে হবে?
450/22 মানে কত? 2 দিয়ে কাটলে 11 দুগুণ 22, আর 2 দিয়ে কাটলে 225, তাই তো? 202 এর ডবল করলে 200 ডবল করলে 400, 25-এর ডবল 50, তাই তো? -15, এটা হলো ভি এর ভ্যালু। তাহলে 225 থেকে এটা 225/11 থেকে 15 বাদ দিতে হবে। তাহলে 225 - 11 15 কত হয়? 165/11 ইকুয়ালস টু ভি। এটা করলে সিম্পলিফাই করলে কত হয় বলো? 0 আর 6 দাও 12, 60, ঠিক আছে? তাহলে 60/11, তাহলে এটা হয়ে যাবে ভি এর ভ্যালু। তাহলে ভি এর ভ্যালু কত হবে? 60/11 মিটার পার সেকেন্ড। অপশন নম্বর বি হবে কারেক্ট। বোঝা গেল? আশা করছি বুঝতে পেরেছো। খুব একটা কঠিন অঙ্ক ছিল না, সহজই অঙ্ক ছিল। কনসেপ্ট যাদের ক্লিয়ার থাকবে দ্রুত হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন। যদি একটা ডেটা সেট আছে, এই ডেটার মোড যদি 8 হয় তাহলে কে এর মান কত? খুব সহজ অঙ্ক। যারা মিন মিডিয়ান মোডের ক্লাসটা দেখুনি তারা অবশ্যই দেখে নেবে, 10 সেকেন্ডের মধ্যে অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? মোড মানে কি? এই সেটের মধ্যে যে ভ্যালুটা রিপিটেশন হয়, যে ভ্যালুটা সবথেকে বেশি বার আসে, ম্যাক্সিমাম নাম্বারে যে ভ্যালুটা আসে সেটা হলো মোড। তাহলে দেখো, মোড 8 মানে কি? অবশ্যই এই ডাটা সেটের মধ্যে 8টাকে বেশিবার আসতে হবে। তাহলে দেখো 11 কতবার আছে? 11 দুইবার আছে, 12 দুইবার আছে, 14 একবার, 16 একবার, 9 একবার। 8 দেখো দুইবার আছে, হোয়ারঅ্যাজ এখানে আর একটা ভ্যালু আছে 2k - 1। তাহলে বলো মোড মানে কি বললাম? যে ডাটা সেটের মধ্যে সেই ভ্যালুটা সবথেকে বেশিবার আসতে হবে, বেশি সংখ্যকবার আসতে হবে। তাহলে 8 এখানে দুবার আছে, তাহলে 8কে মোড হতে গেলে অবশ্যই 2k - 8 এর ভ্যালু, 2k - 1 এর ভ্যালু 8 হতে হবে, তাই না? তাহলে এখান থেকে কে এর ভ্যালু কত বের করলে হয়ে যাবে? 8 আর 1 9, কে এর ভ্যালু 9/2 মানে কত? 4.5, তাই না? তাহলে অপশন নম্বর বি হবে কারেক্ট। বোঝা গেল? সহজ অঙ্ক। আর একটা ছোট ক্লাস দেখবা দেওয়া আছে মিন মোড মিডিয়ানের উপরে রেঞ্জ কী করে বার করতে হয় সেটের, সেটাও দেওয়া আছে। ফুড এসআই কিন্তু অনেকগুলো কোশ্চেন এসেছিলো, তোমাদের কিন্তু পুলিশের পরীক্ষাও আসতে পারে, প্রিপারেশন নিয়ে যাবে, ঠিক আছে? আশা করছি এই 25টা তো হয়ে গেল নাকি? 25টা হয়ে গেল। আশা করছি ক্লাসটি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। এখানে বিভিন্ন ভ্যারাইটির কোশ্চেন আমি দিয়েছি, ঠিক আছে? তোমরা এর মধ্যে কোনো টপিক যদি তোমাদের উইক মনে হয়, যদি মনে করো যে ধরো কম্পাউন্ড ইন্টারেস্ট আমার কঠিন লাগছে, ঠিক আছে? বা তোমার ধরো পরিমিতি অবশ্য 2Dর ক্লাস আমি দিয়ে দিয়েছি, 3Dটা হয়তো এই সপ্তাহের মধ্যে দিয়ে দিতে পারি। বা তোমাদের যদি মেনসুরেশনের ক্লাস যদি দরকার হয়, বা তোমাদের যদি জ্যামিতি তো না, ওই জ্যামিতি তো বলে, জিওমেট্রি, ঠিক আছে? জিওমেট্রি মানে জ্যামিতি, বা জ্যামিতির কোশ্চেনে যদি সমস্যা হয় তোমরা বলতে পারো। আমি যদি সময় পাই আমি চাইবো একটা ক্লাস করে দেওয়ার পরীক্ষার আগে, যেহেতু WBSI পরীক্ষা দ্রুত এসে গেছে, ঠিক আছে? ওভারঅল ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর পরীক্ষার আগে যদি আরও প্র্যাকটিস সেট চাও অবশ্যই কমেন্ট করো। আমি চেষ্টা করবো আরও 2-3টে প্র্যাকটিস সেট যাতে পরীক্ষার আগে করিয়ে দেওয়া যায়। আশা করছি ক্লাসগুলো তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। অবশ্যই লার্ন উইথ অরিজিৎ চ্যানেলটা সাবস্ক্রাইব করে গো। এই চ্যানেলটা ভবিষ্যতে তোমাদের অনেকভাবে হেল্প করবে। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সকলকে গুড লাক, থ্যাংক ইউ।